গুড মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও বেশ ভালো আছি। এক সেকেন্ড দাঁড়াতে হবে। কই গো, এই যে বলো। না ধরো, কি করছো? কি করব? কি করব? ধরো তরকারিটা নিয়ে আসি। এখন আমরা ব্রেকফাস্ট করব। এই একটুখানি বিট গাজরের তরকারি ছিল, এটা ফ্রিজে ছিল, এটা গরম করলাম। দুজনে বসে বসে এখন খাবো। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। আমি এত আজকের এক্সাইটেড না, আমার যে এই যে সাবস্ক্রাইবারে বললাম না বলে যে বাইকটা পাওয়া গেছে, সবাইকে বলছি তো আমি এই আনন্দের চোটে। মানে যারা যারা আমার সাথে এইসব বিষয়ে কানেক্টেড, দুজনেই যাদের বলেছে দুজনেই আমার সাবস্ক্রাইবার। এখন এরাই আমার আপন, মানে তোমরাই আপন। বাইরেটা রোদ আছে তো? হ্যাঁ, রোদ নেই এদিকে। ওই দিকে এখন রোদ আছে, এখন এই দিকে রোদ নেই। এটা তো পশ্চিম দিক, পশ্চিমের রোদটা আসতে সময় লাগে। আমি দেখেছি সময় বিশেষে আমার না রুটিন চেঞ্জ হতে থাকে। আগে একরকম রুটিন ছিল, গরমকালে একরকম রুটিন হয়, আবার শীতকাল হলে আর এক রকম রুটিন হয়। আমি সব সময় চেষ্টা করি যে কাজগুলো যেন কমপ্লিট হয়ে যায়, তারপর আমি ধীরে সুস্থে বসি। তো সকাল থেকে এই সময় আমার অনেক কাজ হয়ে গেছে। আমার এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ভিডিও পোস্ট করে তারপরে আমি জলখাবার নিয়ে ওপরে এসেছিলাম। আশিস ওপরে একটু নিজের মতন করে টাইম স্পেন্ড করছিল, তারপর আমাদের ফার্নিচারের কাজগুলোও হচ্ছে। আর সেই জন্য ব্রেকফাস্ট উপরে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়ার পর আমি নিচে চলে গেছিলাম রান্না করতে। এই সময় আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে। আয়ুষ্মানকে স্কুল থেকে আমি নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসে আমি এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। সামান্য তেল দিয়েছি, দেওয়ার পর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন ফোড়ন। কিছু কাজ গুছিয়ে গেছিলাম যাতে গরম গরম একদম খেতে পারি, সেই জন্যই রান্নার কিছু অংশ আমি এসে করেছি আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসার পর। আর মেন যে কাজগুলো থাকে সময় সাপেক্ষ, সেগুলো করেই গেছিলাম। যেমন ধরো ডালটা সেদ্ধ করে রাখা, ডাল আর কলমি শাক একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এইভাবে আমরা ডাল খেতে খুব ভালোবাসি। আর তার সাথে সাথে যেগুলো করব সেগুলোও আমি সব রেডি করে রেখেছি। আজকে আশিস আসার পথে বেলার দিকে বেশ সবজি বাজার করে নিয়ে এসেছে। আচ্ছা, এই ডাল তো আমি দেখালাম কি ফোড়ন দিলাম। শেষে একটু হলুদ, নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা নামিয়ে দিলাম। একটু ঘন ঘন করেই ডালটা ভালো লাগে। যা যা রান্না করেছি আগে সেগুলো দেখিয়ে নিই। আর এরপরে এখানে করব হচ্ছে কুমড়োর বড়া। যদি না কখনো করে থাকো, করে খেয়ে দেখো। আয়ুষ্মান যেহেতু মাছ খেতে চায় না, তারপরে কোনো রকম মাছের তেলের বড়াও খেতে চায় না। আজকে তেলের বড়াও করব, মাছের তেলের বড়া আর কি, ওর জন্য এই বড়াটা করি। দেখো, আমি কুমড়োটাকে একদম গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে, যে ঘষানিটা থাকে ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। আর দিয়েছিলাম চালের গুঁড়ো 3 চামচ, আর ওই 2-3 চামচ মতন বেসন। লবণ দিয়েছি এসে, আমি সমস্ত কিছু করে রেখে গেছিলাম কিন্তু, হ্যাঁ, এসে লবণ দিয়েছি। লবণটা দিলেই কিন্তু জল ছেড়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে সামান্য হলুদ দিলাম, আর এরকম ছোট ছোট বলের মতন করে ভেজে নেব। ভীষণ ভালো লাগে খেতে। যদি বাড়িতে বাচ্চারা কুমড়ো খেতে না চায়, এইভাবে করে দিও, ভীষণ ভালো লাগবে। আমার ছেলে ডাল দিয়ে ভাত দিয়ে আর একটু বড়া ভেজে দিলে ওর ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এইভাবে ছোট ছোট করে বড়াগুলো ভেজে দিলে এমনিই স্বাদ হয় খেতে। আর মুড়ি দিয়ে খেতেও বিকেলবেলা করে খেতে পারো, বেশ অন্যরকম। অনেক সময় আগে আমরা খেতাম না ছোটোবেলা, পেঁয়াজি মুড়ি বিকেলবেলা হয়তো মা ভেজে দিল, তো তার জায়গায় এইভাবে কিন্তু খেতে পারো। হয়ে গেছে, তুলে নিলাম। একটা টিস্যু পেপারে রাখলে এক্সট্রা যে তেল সেগুলো অ্যাবজর্ব করে নেয়। আর যেটুকু ছিল সেগুলো দিয়ে দিলাম। এইভাবে শুধু কুমড়ো কেন, চাইলে তোমরা এর মধ্যে যে কোনো সবজি দিতে পারো, পুষ্টিও হবে। আর যদি আপ্পাম প্যান থাকে আপ্পাম প্যানের মধ্যেও করতে পারো, আমি আপ্পাম প্যানেও করতাম। এরপরে মাছের তেলের বড়া করছি। তেলগুলোকে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছের তেল, বা রুই মাছের তেলও নিতে পারো। সাধারণত আমি রুই বা কাতলা মাছের তেলই আমাদের ঘরে খাওয়া হয়, অন্য কোনো মাছের তেল আমি আজ অবধি খাইনি।
তো যেটা পরিষ্কার একদম সাদা মাছের তেল হয় সেটাই নিয়ে আসা হয়। তো আমি ছোটো ছোটো করে কেটে নিই, সমস্ত পরিষ্কার করে তার মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চালের গুঁড়ো, বেসন মাখিয়ে একদম ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নিই। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। আমাদের বাড়িতে মাছের তেল এলে সাধারণত মাছের তেলের বড়াটাই হয়। আগে করতাম মাছের তেল দিয়ে, আমি বেগুন আলু দিয়ে তরকারি করতাম। অনেককে আমি ইউটিউবে দেখেছি মাছের তেলটা নিয়ে আদা রসুন দিয়ে জাস্ট তেলের মধ্যে ভেজে নেয়। আমি ওইভাবে কখনো খাইনি। আমরা যখনই খাই বড়া খাই। তা আমার কাছে অনেকে রেসিপি চেয়েছিলে, তাই আজকের আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। মাছের তেল ভাজতে খুব একটা তেল লাগে না, যেহেতু আমি কুমড়োর বড়াগুলো করেছি সেই জন্য অতটা তেল ছিল না। হলে অল্প তেলেই কিন্তু মাছের তেল ভাজা যায়, কারণ তেল থেকে ওই মানে মাছের তেলটা থেকে অল্প অল্প করে তেল রিলিজ হয়। আর দেখো কতটা ভালো হয়ে যায়, চালের গুঁড়ো দেওয়ার জন্য না অত্যাধিক মচমচে হয়। কী যে ভালো লাগে গরম ভাতের সাথে। আর দেখলে তো আমি ভাতটাও এসে বসিয়েছি, আমি কিন্তু সমস্ত করে রেখে গেছিলাম। বাড়ি আস্তে আস্তে 2:15-20 বেজে যায়, যেহেতু আমি ভাত মানে চালটা পর্যন্ত ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ফলে মোটামুটি 2:45-এর মধ্যে আমরা খেতে বসে গেছি। আয়ুষ্মান স্কুল থেকে এসে স্নান টান করে, আমাদের খেতে খেতে ওরকমই বেজে যায়। তো সমস্ত কিছু করে রাখার জন্য, এখন তো শীতকাল, একটু গরম না খেলে ভাতটা যদি আমি একটার সময়ও বসাই না, সেই খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আমি এসেই করেছি আজকের। আর দুটো করব, মানে আমি আর আশিস যেহেতু খাবো, 3টে 6টা এরকম করব, আর একটুখানি রেখে দেবো, আগামীকাল হয়ে যাবে। তো এই হচ্ছে, আমি তোমাদের সাথে বড়ার রেসিপিটাও শেয়ার করলাম। আর যেদিন মাছের তেল হয় না, সেদিন আমার রান্নাঘর পরিষ্কার করতে খুব কষ্ট হয়। তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে আমার আফটারনুন থেকে ইভিনিং যে রুটিন সেটা শেয়ার করার, কারণ ওই সময়টা আমার বেশ একটা অ্যাক্টিভ মোড থাকে। বিশেষ করে তো এই শীতকালে আমার কাজের খুব গতি বেড়ে যায়, কারণ গরম লাগে না, ঘাম হয় না, ক্লান্তি বোধ হয় না। এই সময় আমি সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে করতে পারি। আর একদমই আমি অলস সময় অতিবাহিত করি না, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, যার জন্য আমার ঘরদোরগুলো খুব সুন্দর থাকে। আর সব গুছিয়ে নেওয়ার পর যখন ক্লান্ত শরীরে নিজে একটু বিশ্রাম নিই, একটা আলাদাই প্রশান্তি অনুভব করি আমি। আর আমি দেখেছি, আমি যখনই মানে একদম পরিচ্ছন্ন থাকি এবং অ্যাক্টিভ থাকি, ঘরদোর সুন্দর থাকে, আমার সাথে বেশ কিছু ভালো জিনিসও ঘটতে থাকে, এগুলো আমি ফিল করতে পারি। যাই হোক, ওখানে আয়ুষ্মান মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আশিস খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আমি এখানে আর কোনো রকমভাবে রেস্ট নিইনি, আমি জাস্ট ড্রেসটা ছেড়ে ফেলেছি, ছেড়ে একটা নাইটি পরে চলে এসেছি কিচেনে। প্রচুর বাসন জমে গেছে, সেই জলখাবারের বাসন থেকে একেবারে জমা বাসন রয়েছে। সবগুলোকে আগে কি করলাম বলো তো, ভালো করে জল দিয়ে ধুলাম, মানে এঁঠোগুলোকে পুরো কাচিয়ে নিলাম, নিয়ে সাইডে করে রেখে দিই। তারপরে একটা একটা করে আমি বাসন স্কচ ব্রাইট দিয়ে মাজতে থাকি, সাবান আর মানে লিকুইড সাবান আর স্কচ ব্রাইট দিয়ে মেজে মেজে সব বেসিনে রাখতে থাকি। তার ফলে কি আমার ঝটাপট ধুয়ে নিতে খুব সুবিধা হয়। আমার কাছে অনেকেই তো জানতে চাও কিভাবে আমি একা হাতে সমস্ত ঘরের কাজকর্ম করি, আর সেই রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মাঝে মাঝে এই এত কাজ করে মানে ভেবেই অস্থির হয়ে যাই, এই সব আমাকে এখন করতে হবে, ভালো লাগছে না। কিন্তু যখনই আমরা ঠান্ডা মাথায় কাজগুলো করব, তখনই দেখবে ঝটাপট হয়ে যায়। আর তোমাদের তো বলেইছি, এই যে প্লেটগুলোতে আমরা খাই, এগুলো আমি বারান্দায় উবুর করি না, এগুলো একেবারে সঙ্গে সঙ্গে তুলে দিই, বাই চান্স যদি ভেঙে যায়। তো যেটা তোমাদের বলছিলাম, যে কাজই করি না কেন, আমরা যদি একটু কনফিডেন্টলি করতে থাকি, তাহলে কিন্তু কাজগুলো হয়েই যায়। একটা জায়গায় দেখছিলাম ভিডিওতে, যে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে হাউসওয়াইফদের কাজ। সারাদিন একই কাজ, প্রত্যেক দিন রান্না করো, বাসন ধো, ঘরে পোছাপাছি করো, বাচ্চাকে দেখভাল করো, তাকে স্কুলে নিতে যাও, ব্যাস, এর বাইরে আর কোনো কাজ নেই। না কোনো মানুষের সাথে কথা বলা, না দুদণ্ড বাইরের হাওয়া মানে নিজের গায়ে লাগানো। তারপরেও যে এই কাজগুলো আমাদের করে যেতেই হয়, আর সেটা যদি ভালো না বেশি হয়, তাহলে আমাদের শরীরের ওপর এফেক্ট ফেলেই। আমাদের দেখতে খারাপ লাগে, আমরা নিজেদেরকে চিনতে পারি না। এমন অনেক আমার চেনা পরিচিত বন্ধু বান্ধবী বা কাছের মানুষেরা আছে, যারা সংসার করতে করতে নিজেদেরকেই ভুলে গেছে। সেই যে তারা একটা উজ্জ্বল মেয়ে ছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল, তারা নিজের যত্ন নিতে ভুলে গেছে, তাদের স্কিন টোন একদম অন্যরকম হয়ে গেছে, তাদের মেজাজ অন্যরকম হয়ে গেছে, এমনকি বয়স যা, তার থেকেও মনে হয় যেন অনেকটা বড়। তো এগুলো কিছুই না, নিজের মন যখন ভালো থাকে না, তখনই কিন্তু এরকম হয়ে যায়। তো ওই জন্যে আমার সবসময় ইচ্ছা করে, আমার ভিডিওর মধ্যে হয়তো এগুলোতে অনেকেই বলবে এতে আর মোটিভেট করার কি আছে, কিন্তু আছে।
এই কাজগুলো না হলে বাইরের থেকে যারা রোজগার করে বাড়িতে আসছে তাদের বাড়িতে এসে ভালো লাগবে না। তারা নোংরা ঘর পেলে তাদের ইচ্ছে করবে না ঘরে থাকতে। তারা হাতে গরম খাবার না পেলে তাদের শরীরও দেবে না, বাইরে পরিশ্রম করার মনের ইচ্ছেই চলে যাবে। তো সেই জন্য ঘরের যে মানুষগুলো থাকে তাদের সুস্থ থাকা মানসিকভাবে এবং শারীরিকভাবে খুব দরকার। তোমাদের তো বলছি যে এই 2026-এ আমি রোজ তোমাদের দেখাচ্ছি ইদানিং যে আমি রোজ কিন্তু পরিষ্কার করি এই রান্নাঘরের গ্যাস স্টোভ মানে ওভেনটা প্লাস কাউন্টার টপটা রোজ পরিষ্কার করি। কারণ এটা আমি ভেবেই নিয়েছি যে এই জায়গাটা রোজ ঘষা মাজা করে পরিষ্কার রাখবো। আর আজকে দেখো একটা জিনিস তোমাদের দেখাবো, আমার চোখে কোনোদিনও পড়েনি যে কোনা কোনা কতটা ময়লা জমে গেছে। এতদিন কিন্তু ওঠেনি। এই যে রোজ পরিষ্কার করতে করতে কর্নারের যে চেপে থাকা তেল ময়লা রান্নার যে একটা চাপা ব্যাপার ছিল সেগুলো সব নিজে থেকে উঠে আসছে। এই দিকটা বেশি নেই, কিন্তু এই সাইডটা আছে, কারণ এই দিকে আমি ভাতটা হয়তো বেশি বসাই, তাই এই দিকে তেল ছিটা ব্যাপারটা নেই। এই কর্নার দিয়ে দেখো কতটা ময়লা বেরিয়েছে। এতদিন আমি ঘষছি, কোনো দিন কিন্তু এইভাবে ময়লা উঠে আসেনি। পরিষ্কার করতে করতে এখন বুঝলাম যে না, সত্যিই খুব প্রয়োজন প্রত্যেক দিন ডিপ ক্লিনিং করাটা। তো এই বললাম রোজ দুপুরবেলা আমি না ঘুমিয়ে না বসে থেকে এই ঘরের কাজগুলো সেরে নিই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হয়ে গেল রান্নাঘর পরিষ্কারের মেন কাজ। অবশ্যই মেন কাজ, কারণ এখানেই আমাদের রান্নাবান্না সব হয়। মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস, বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% দ্রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। ওইদিকে গ্যাস ওভেন তারপরে কাউন্টার টপ সব ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে বটিটাতেই আমি মেনলি সমস্ত সবজিপাতি কাটি। আর এটা শুধু যে সবজিপাতি কাটি সারাদিন তা নয়, মাছ মাংস অনেক সময় এটাতে আমায় কেটে কেটে রাখতে হয়। যার ফলে কি যতবারই আমি ইউজ করি ভালো করে ধুয়ে নিই। বলে ছুরি বটি যেটাই তুমি ইউজ করো না কেন সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে রাখতে, মানে তোমার ব্যবহার হয়ে গেল তুমি ওটাকে ধুয়ে মেজে রেখে দাও, যেন ওর মধ্যে এতটুকু নোংরা বা এঁঠো লেগে না থাকে। এগুলো বড়রাই বলে থাকেন, তো আমি সবসময় মেনটেন করি। আর কিছু হোক না হোক বহুদিন এই বটি বা ছুরিতে ধার থাকে, নষ্ট হয়ে যায় না। তবে ছুরিগুলো মানে ধুয়ে রাখার পর ভালো করে মুছে রাখাটা কিন্তু দরকার। বটিটা একটু আমি যেমন নিচের দিকে দাঁড় করিয়ে রেখে দিই, এতে ধারটা চলে যায় না, অনেক দিন থাকে। তবে অবশ্যই আমরা কিন্তু এই বটি বলো বা ছুরি বলো এগুলোকে ধুয়ে মেজে রাখবো। আর এর ফলে কিন্তু আরশোলা পোকামাকড়ও রান্নাঘরে কম হয়। আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি আমার কিচেনে গরমকালে পিঁপড়ে পাবে, কারণ পিঁপড়েটা হয় খাবার টাবার থাকলে বা চিনি থাকলে, কিন্তু আরশোলা পাবে না। তার কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমি প্রথম থেকে ফলো করি। রোজ চাকি বেলুনি পরিষ্কার করে ধুয়ে মেজে রাখা, বটি ধুয়ে মেজে রাখা এবং কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার রাখা। কিছুদিন অন্তর অন্তর ভেতরের যে ক্যাবিনেটগুলো থাকে সেগুলোকে ক্লিন রাখি। তো রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করার পর ম্যাটগুলো পেতে দিলাম, কারণ রাত্রিরে কাজ করতে গেলে না বেশ পায়ে ঠান্ডা লাগে, যদি আমি জুতো পরে করি তারপরেও। এখন তো 2 ঘরেই দেখেছো কার্পেট পেতে রেখেছি, এতে ঠান্ডাটা না কিছুটা কম ওঠে নিচ থেকে। আর যে জামা কাপড়গুলো আমরা রাতের দিকে পরি সেগুলোকে আমি ভাঁজ করে করে এই কর্নারে টুলটাতে সাজিয়ে রাখি। তাতে আয়ুষ্মানও নিজের জামা কাপড়গুলো ঠিক মতন পায়, আশিসও পেয়ে যায় আর আমিও পেয়ে যাই। আর একটা জিনিস করি, টুপি গ্লাভস এগুলোকেও আমি এখানটা রেখে দিই, কারণ আয়ুষ্মান যখন পড়তে যায় তখন ওর হাতের কাছে এগুলো থাকলে ওর সুবিধা হয়। আর এই চাদরটা আমি বারান্দাতে রাত্রিবেলা টাঙিয়ে দিই, যে এইদিকে যে খোলা বারান্দাটা আছে। তো হয়ে গেছে, এই যে বাকি যে টুকিটাকি জিনিসগুলো আছে সব সাজিয়ে রাখলাম। ছোট জায়গা বা ছোট ঘরে সাজিয়ে সব কিছু রাখলে হাতের কাছে সবই পাওয়া যায়। তো এইভাবে আমি সব দিকটা খেয়াল রাখি বলেই ঘরটা আমার মোটামুটি সাজানো অর্গানাইজ থাকে। সকলের ভালো লাগে, বা বাইরে থেকে যখন কেউ আসে তারও দেখতে ভালো লাগে। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে রেখে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে দিলাম, হয়ে গেল। আর আয়ুষ্মানের বইয়ের তাকটা পরিষ্কারই ছিল, মানে আমি কদিন আগে গুছিয়েছি, ভিডিওতে হয়তো তোমরা দেখেওছো। কিন্তু এই যে কিছু কিছু নোটসগুলো থাকে যেগুলো আমি আলাদা আলাদা ফাইলে রাখি, ওর পড়া হয়ে গেল তো এই ফাইলে যে ঢোকাবে সেইটুকু ওর সময় থাকে না, কতক্ষণে ওই সমস্ত কিছু রেখে ওকে টিভিটা দেখবে। তো সেই ফাইলের মধ্যে রেখে নিচের দিকে ফাইলগুলো থাকে, আলাদা আলাদা সব ফাইলে রাখা আছে, কোনটা কম্পিউটারের কোনটা ইংলিশের, সেইভাবে আমি রেখে আর পেন দিয়ে লিখে রাখি যাতে ওর সুবিধা হয়।
আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, আরও একটু বড় হলেও নিজেরটা নিজেই হয়তো গুছিয়ে রাখতে পারবে। বিশেষ করে 8-9 থেকে আমরা নিজেরাও কিন্তু আস্তে আস্তে গোছাতে শুরু করে দিয়েছিলাম। তো এই হচ্ছে, ওর খাতার জায়গায় খাতা একটু সেট করে দিলাম, এলোমেলো হয়েছিল, বাকি সবই ঠিক আছে, এখানে কিছু আর ক্লিন করার নেই। জায়গা মতন রেখে এরপরে নিচে ওই যে বললাম না, আশিস বেলার দিকে বেশ অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, কিন্তু আমি খুলে দেখিনি কি এনেছে। তো দেখলাম 2টো বেগুন এনেছে, আগামীকাল তো স্যাটারডে আছে, মানে যেদিন তোমরা ব্লগ দেখছো সেদিন শনিবার, সেদিন 2টো বড় বেগুন এনেছে, পুড়িয়ে রাখবো, তাতে আমার মানে খেতেও ভালো লাগে আর রোববারেও হয়ে যায়, কারণ আমি শনিবার ছাড়া কোনো দিন আর বেগুন পোড়াতে পারি না। তো সবজিগুলো আপাতত প্যাকেট করেই রেখে দিলাম, পরে জায়গা মতন করব। তো আমি না মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এই কিচেনেরই প্রয়োজনীয় কিছু জিনিস। যেমন এইটা প্রয়োজন ছিল, এই যে সাদা তেলের যে মুখটা না, ওটা খুব নষ্ট হয়ে যায়। আমি অনেক পরিষ্কার করেছি, অনেক কিছু দিয়ে করি, কিন্তু ঠিক হয় না, ওই জন্য এটা কিনেছি। তবে এটা না এক্সচেঞ্জ করতে দিয়েছি আবার, তার কারণ এখানে একটা এসছে এই যে ভাঙা। আমি কিন্তু ওই অপশানটাই চুজ করি যে রিপ্লেস হয়, যাতে একটা অপশান আসে যে কিছু কম হয়, 4-5 টাকা হয়তো কম হবে কি 10-20 টাকা কম হবে, কিন্তু রিপ্লেস হবে না। ভাঙা এলে তোমাকে ভাঙাটাই অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু আমি ওটা করি না। আমি সবসময় রিপ্লেস যেতে হয় সেই অপশানটাই চুজ করি। তো ভগবানের অসীম কৃপা যে আমি কখনো করি না, সেটাই আজকে আমি ভাবতাম যে ভাঙা হয়তো কখনো আসে না, ওটা এমনি আর কি দেখায়, কিন্তু দেখো সত্যি এসছে। এই জায়গাটা পুরো ভাঙা, আর এইটা তো সেটই হবে না আর কি। পুরো এটা ভাঙাই এসছে আসলে, এর মুখটাও বন্ধ করা যাচ্ছে না, এইটা পুরো পুরো ড্যামেজ। তো এটা চেঞ্জ করার জন্য দিয়েছি, রিপ্লেস করে দেবে ওরা, আর 3-4 দিনের মধ্যেই আসবে বললো। আর এটা 3টে ছিল, 3টে মুখ, আর একটা এই যে এইটা দিয়েছে অয়েল ডিসপেন্সার, এইটা একদম বাজে। আমার একটা আছে অলরেডি, একদম ভালো না, এর থেকে কাপাগুলো ভালো। একটা এটা কিনেছি, আমি তো ধরো পাউরুটি বানাই, তো খুব ডলতে হয়, আর মানে এত ভালো এটা, এত মানে একদম তুমি যদি দাও তোমার কাউন্টার টপে একদম চিপকে যাবে। এটার মধ্যে তুমি সবজি পত্তাটি কাটতে পারো, তুমি ভালো করে আটা ময়দা মাখতে পারো। বড় অনেক সময় লেচি বেলতে হয় আমাদের, যেটা চাকির মধ্যে ধরে না, অনেকেই স্ল্যাবের ওপর করে। আমি স্ল্যাব এত পরিষ্কার করি, তারপরেও আমার যেন কেমন ডাউট থাকে যে হয়তো পরিষ্কার নেই, হয়তো কিছু নোংরা লেগে রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না চোখে। তো ওই জন্য আমি একটা এটা কিনে নিলাম, এটা ধুয়ে আবার ব্যবহার করতে পারবো। তো এটা মানে একটু ভালো কোয়ালিটিরটাই নিয়েছি, 96-এরও ছিল, 80 রুপিসেরও ছিল। কিন্তু আমি সবসময় কী করি, আমি বলে দিচ্ছি অনলাইনে এই সমস্ত জিনিস কেনবার আগে সবসময় রিভিউ দেখবে, স্টার কটা আছে সেটা দেখবে। তো আমি যেগুলো কম দামি ছিল ভাবলাম দেখি, দেখলাম রিভিউ একদম খারাপ, কোয়ালিটি খুবই খারাপ। 110 টাকা এইটা নিয়েছে। এগুলোর যদি আমি লিঙ্ক পাই, আমি কিন্তু তোমার দেখবে আমার ভিডিওর নিচের দিকেই পেয়ে যাবে। ভিডিওটা ক্লিক করবার আগে যে আসে অপশন, ওই নিচের দিকে ক্লিক দেখতে পাবে, বা আমার যে ভিডিও যায় যখন সেখানেই প্রথম দিকেই থাকবে, ওখানে ক্লিক করলেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ওই জন্য একটা এটা কিনেছি, এটা 110 টাকা নিয়েছে, অনেক দিন চলে যাবে। আর একটা জিনিস কিনেছি, এগুলো আমি আগে কিনিনি, এটা হচ্ছে ওয়াশেবল টিস্যু। মানে তুমি এই যে আমি কাউন্টার টপ ক্লিন করি, কুকটপ ক্লিন করি, এগুলো হচ্ছে তুমি ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতে পারবে। এই যে আমি যেমন একটা ছিঁড়ে দেখছিলাম, কোনটা যেন ছিঁড়েছি, এটা ছিঁড়ে দেখছিলাম, 2টো নিয়েছি। তুমি আবার এটাকে ধুয়ে মেলে বেশ অনেকবার তুমি এটা ব্যবহার করতে পারবে। তো সেই জন্য এই টিস্যুগুলো কিনেছি। প্লাস তুমি এগুলোতে রুটি, অনেক সময় রুটি রাখতে লাগে না আমাদের তাওয়ার ইয়েতে, ক্যাসারলে, তার মধ্যেও রাখতে পারবে, তুমি ধুয়ে আবার ব্যবহার করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এই এতক্ষণ ধরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, আর সাংসারিক সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে ডিনার বানাবার রুটিন শুরু হবে, সেটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব না। দুপুরের রুটিনটা অনেক দিন ধরে ভাবছিলাম, আমার আফটারনুন যে রুটিন, প্রপার যে রুটিন, সেটা কিভাবে শেয়ার করি। যখন ছেলে ছোট ছিল আমি কিভাবে করতাম, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ছেলে তো এখনও যে খুব বড় হয়েছে তা না, এখন সবে ওর বোঝার মতন বয়সটা এখনও হয়নি। ওকে এখন তৈরি করা সব থেকে মেন টাইম। তো যখনও জেগে থাকে বা যখনও ঘরে থাকে, আমি চেষ্টা করি কোনো কাজ না করে ওকে টাইম দিতে। তো সেই জন্য এই যে এখন এতক্ষণ কাজ করলাম, ওর আজকে কোনো পড়া নেই, আমি পড়াতে বসবো সন্ধ্যের পর। তো দেখো কী করছে, সন্ধ্যে 6টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে আমি ডাকছি ওকে, ওট ওট। আমি সেই 4:30 খেলতে যাবে বলেছিল, আমি ডেকেছি, আমাকে তো দোষ দিতে পারবে না। এই দেখো, আসলে কি ওর ঘুমেরও খুব দরকার, অনেক রাতে ঘুমায়, অনেক সকালে ওঠে।
প্রত্যেক দিন পড়া থাকে, ঘুমের তো দুপুরে কোনো হয়ই না। আজকে একদম পুরো যে শুয়েছে নিজে থেকে মানে উঠতেই পারছে না। ওর এত শরীরে, ওর বলে না, ওর প্রত্যেকটা বন্ধুদের তাদের মারাও বলে যে ঘুমটা ওদের এত দরকার, এত দরকার, আমি চাই ছুটি করেও ঘুমাক, এরকমও পর্যায়ে আমাদের কথাবার্তা হয়। তো এই হচ্ছে আমার এতক্ষণ সন্ধ্যে 6টা অবধি এই রুটিনটা ভিডিও করলাম বলে আরও দেরি হলো, এটা অনেকটা আগে হয়ে যায়। তো এই আপাতত আমার রুটিন। হ্যাঁ, আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি। সকলে খুব ভালো থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানিও, তোমাদের কতটা উপকারে লেগেছে আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়না।